নমস্কার, আমি তরুণ ঘোষ। দেখুন, ক্রিকেটের খবর টবর খুব একটা আমি রাখি না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি চলছে এবং কি হতে পারে তা জানার জন্য কালকে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম কয়েকজন ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলোচনা করতে। আপনার সবাই তাদের নাম শুনেছেন: গৌতম সরকার, অলোক বসু, আরো জুনিয়র সিনিয়র অনেক ক্রিকেটার রয়েছেন, আমি নাম ভারী করছি না বলে। তাদের সঙ্গে একটু কথা বললাম যে ভাই, আমার বড় দেখি যে কি চলছে, আমি তো খবর টবর রাখি না। বলো দাদা, রাজনীতি চলছে। আমি বিশেষ করে গৌতমদাকে জিজ্ঞেস করলাম, গৌতম ভট্টাচার্য, তাই তিনি তো দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করছেন এবং তাকে চেনেন না বিশ্বের এমন কোনো প্লেয়ার নেই। গৌতম ভট্টাচার্যকে চেনেন না। আনন্দবাজারে দীর্ঘ সময় কাটিয়েছেন, এখনো সাংবাদিকতা করে যাচ্ছেন, কলম লেখেন দেশি বিদেশি নানান পত্রিকায়। গৌতম না আমাকে যেটা বললেন তার সারাংশ হচ্ছে, এই যে রাজনীতি হচ্ছে ক্রিকেট নিয়ে, সেটা বিসিসিআই তো জানতো, আইসিসিও ধরে ফেলেছে। এখন আইসিসির যে কর্তা তিনি কে এবং তার পরিচয় কি, সেটা আপনাকে নতুন করে ব্যাখ্যা করতে হবে না আপনাদের, কারণ আপনারা সবাই জানেন তার ব্যাকগ্রাউন্ড। এখন এই যে আইপিএল নিয়ে যত নাটক ফাটকগুলো হলো না, এই নাটকে এখন একটা জবনিকাপাত হয়েছে। জবনিকাপাত কি? বাংলাদেশ গোল ধরেছিল যে শ্রীলঙ্কায় বা পাকিস্তানে যদি ম্যাচ স্থানান্তরিত না করা হয়, আমরা ভারতে খেলতে যাব না, সিকিউরিটি রিজন। ভালো কথা। সেটা যদি বোর্ড যদি আপত্তি করতো তার একটা কথা ছিল, কিন্তু সরকারের মধ্যে ঢুকে গিয়ে তারা পরিষ্কার বলে দিল যে বাংলাদেশ এই আইপিএলে অংশগ্রহণ করবে না। তো আইপিএল থেকে তো ছিটকে গেল। এখন এই যে রাজনীতি, সেই রাজনীতিটা প্রকাশ্যে চলে এসছে। আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশই বলছে ক্রিকেটে রাজনীতি আনা উচিত না, খুব সঠিক কথা। তখনই আমি এটাই প্রশ্নটা তুলেছিলাম, তাহলে আওয়ামী লীগ করতো বলে সাকিবকে স্বৈরাচার বলে তার বিরুদ্ধে খুনের মামলা দেগে দিলেন কেন? এবং গৌতমদার মুখেই শুনলাম যে সম্ভবত শুক্রবার দিন যার মৃত্যু মামলা সাকিবের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, হত্যা মামলা করা হয়েছিল, তিনি নাকি আবার শফিকুর ইসলাম, তিনি একজন রিক্সা চালক, তাকে আবার নাকি জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। তাই সাকিবকে আবার ডেকে পাঠিয়েছি যদি এখন মেরামতি কিছু করা যায়। এদের হিন্দিতে বলে পহলে कांड कर दिया, उसके बाद थोड़ा सॉल्यूशन निकालने के लिए इधर उधर कर रहा है। বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই। প্রথমে একটা কাণ্ড করে ফেলেছে, এখন সামলাতে পারছে না, এখন পিঠের চামড়া ওঠার জোগাড়। কিন্তু যে কাণ্ডটি করেছে তাতে আইপিএল এর যে ক্ষতি হয়েছে, আইপিএল যতই প্রাইভেট বডি হোক, কিন্তু সমস্তটাই হচ্ছে আইসিসির আন্ডারে। কতটা সবাই জানেন, কতটা জানেন না আমি জানি না। আইপিএল প্রাইভেট বডি হলো, ক্রিকেট হলেই সি বসলেই সেটা কিন্তু আইসিসি সি এর আন্ডারেই চলে যায়। যা কিছু হবে আইসিসি ছোট পারমিশন হলেও নিতে লাগে। মানে আমার ইচ্ছে হলো আমি কালকে একটা ম্যাচ তৈরি করে খেলে দিলাম, সে কিন্তু হবে না, আইসিসির পারমিশন নিতে হবে, সে যে বডি করুক না কেন, যদি ক্রিকেট হয়। এখন যে কাণ্ডটি করেছে, তারপরে আইসিসি তো বাদ দিয়ে দিয়েছে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে টি-20 বিশ্বকাপ এবং তারপরে যে বাকি যে খেলাগুলো আছে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে যে প্রশ্নটা উঠেছে তার সমাধান কি হবে? গৌতমদার মুখে যা শুনলাম এবং
অলকদার মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন একটা কারণ দর্শানোর নোটিশ ধরাতে চলেছে আইসিসি, যে তোমরা যে মানে আসবে না বলে একেবারে অস্বীকার করে দিলে, তার পেছনে কারণটা কি? এবার কারণে যদি সঠিক জবাব যদি না দিতে পারে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বে। এখন অবশ্যই বলতে পারে যে আমাদের রাজনৈতিক এর শিকার করা হয়েছে, তাহলে তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার বলা হবে, তাহলে রাজনীতি যদি এর মধ্যে ভারত যদি আনতো, তাহলে আপনারা রাজনীতি আনলেন কি করে? সাকিবের বিরুদ্ধে আপনারা মামলা ছিল, সেই মামলাটা আপনারা আবার আসামি ফেরত চলে, মানে যে মৃত সে ফেরত চলে এলো, সাকিবের বিরুদ্ধে মামলা উঠে গেল, সাকিবকে আবার ফিরিয়ে নিলেন, তাহলে পরে এটা কি রাজনীতি ছিল না? এখন বিপদে পড়েছেন বলে সাকিবকে ডেকেছেন, সাকিব বললে কি আমাদের হয়ে যাবে নাকি? সাকিব অন্যত্র খেলবে, আইপিএল এর অন্য দলে খেলবে, অন্য দেশে গিয়ে খেলবে, আমাদের আপত্তি নেই তো, সাকিবকে তো আমরা না করিনি, কিন্তু আপনাদের ছেদ যুক্তি চলবে না। তাহলে কারণ দর্শানোর নোটিশ যদি সন্তুষ্ট না করতে পারে, তাহলে সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ থেকে আউট। এবং যদি তাতেও যদি সন্তুষ্ট যদি না হয়, 14টা দেশের যে রয়েছে, বোর্ড রয়েছে, এই 14টা দেশের বোর্ড একমাত্র পাকিস্তান ছাড়া সবাই তো এখানে তো সমর্থন করেছে, যদিও পাকিস্তান পরে নাক রগড়ে টি-20 সঙ্গে সঙ্গে একেবারে দল ঘোষণা করে দিয়েছে, এবং আইপিএলে দেখবেন, আমি বলে দিলাম আপনাকে, ঠিক খেলতে চলে আসবে, কারণ ওরা পয়সা চেনে, পাকিস্তান বরাবরই পয়সা চেনে, মধ্যিখানে একদম উটকিটা মেরে দিল হচ্ছে বাংলাদেশের। এখন বাংলাদেশ যদি এখন একটা কারণ দর্শায় নোটিশ খায়, যদি কারণ দর্শাতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। আর বাংলাদেশ যদি নির্বাসনে চলে যায় 5-7 বছরের জন্য বা কিছু সময়ের জন্য যদি নির্বাসিত হয়, তাহলে একটা গর্বের মতো একটা মানে ক্রীড়া সংগঠন দেশের, তার যে এই হাল হবে, এই সরকার, কারণ এই সরকারই করেছে। কারণ আমি যতদূর শুনেছি, মিডিয়ায় যতদূর বেরিয়েছে, যে ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন তিনি পরিষ্কার গিয়ে বলেন, এটা সরকারের হচ্ছে ওই বোর্ডের মিটিংয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিংয়ে, এই সরকারের এটা হচ্ছে সিদ্ধান্ত, এবার আপনারা সিদ্ধান্ত বলুন। সরকার সিদ্ধান্ত আগে নিয়েছে, এরপরে বলছে সিদ্ধান্ত আপনাদের কি জানান। এই অবস্থায় যাদের পেছনে মব র্যালি দেওয়া হচ্ছে, এখন তারা কি প্লেয়াররা বলবে যে আমরা খেলবো, নাকি আমরা বোর্ডের লোকেরা বলবে আমরা খেলবো? আর তার সঙ্গে গলা মিলিয়েছিল কে, বুলবুল নাকি একজন নাম, তিনি গলা মিলিয়েছিলেন। তিনি তো একেবারে পুরো বাংলাদেশে ভিলেন হয়ে গেছেন। বাকি হচ্ছে আসিফ নজরুল অ্যান্ড গ্যাং। এই আসিফ আর নজরুল আর গ্যাং টিকতে পারবে না যদি নির্বাসন অথবা টি-20 বিশ্বকাপ থেকে যদি বাংলাদেশ যদি দল থেকে বাইরে চলে যায় বা নির্বাসনে চলে যায়। আমার যতদূর আমি খবর পেলাম, আমি ক্রিকেটে অত খবর রাখি না, আমরা আগেও বলেছি এবং এখনো বলে দিচ্ছি, আমি যতটুকু খবর ওদের থেকে আমি যতটুকু পেয়েছি, তারা খোঁজ খবর সব রাখে, কারণ তাদের করে খেতে হয়। ভবিষ্যতে কি হবে না হবে, আর বাংলাদেশ এখন হট আলোচনা, সারা বিশ্ব ক্রিকেটে এখন হট আলোচনা, যে বাংলাদেশ ক্রিকেটটা যেটা উঠে আসছিল, সারা বিশ্বের মধ্যে একটা জায়গা করে নিয়েছিল, এবং বাংলাদেশের নিজের গর্বের জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেট, সেই জায়গাটায় পয়েন্ট মারল এই সরকার। এখন এই সরকারের মুখের দিকে সবাই তাকিয়ে আছে, যে সরকার কোনো মতে ম্যানেজ করবে, আর সরকার যে ম্যানেজ করতে পারবে না সেটা সরকার বুঝতে পারছে না। কিন্তু ভারত বিরোধিতা কিন্তু কমেনি, মানে এতে যে ঠিক আছে ভারত বিরোধিতা করে, যে কারণ আমি যে বললাম মাথায় কে বসে আছে সেটা আপনারা জানেন, ভারত বিরোধিতা কিন্তু করেনি। ভারতের সঙ্গে আমি একটুখানি অন্য প্রসঙ্গে যাই, কেন হবে না, বা মানে ভারত সন্তুষ্ট হবে না কেন? এই ভারতকে একটা 850 একর একটা জমি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপনার ওই 1 মিনিট ধরবেন,
মিরের সরাই বলে একটা জায়গায়, সেখানে 850 একর জায়গায় সেটা বরাদ্দ করা হয়েছিল। সেখানে ভারত এক্সপোর্ট প্রসেসিং জোন করা হবে। সেখানে এক্সপোর্ট প্রসেসিং সমস্ত কিছু কাজকর্ম ওখানে হবে। এই চিংড়ি থেকে আরম্ভ করে খাদ্য পণ্য যা সামগ্রী বাইরে যায় সেগুলো সমস্ত প্রসেসিং হবে। সেগুলো এবার করবে, জাপান নিয়ে যাবে। জাপানের সঙ্গে এবং ভারতের সঙ্গে এই একটা ডিল হয়েছিল, সেই ডিলটাকে ক্যান্সেল করে দিয়ে সেখানে এখন বলা হচ্ছে সেখানে নাকি ইউএসকে দেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটসকে দেওয়া হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে। যদিও ইউএস এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রকম অনুরোধই পাঠায়নি। অনুরোধ না পাঠাতেই এক গাছ এই দিয়ে দিয়েছে আর কি, আম দিয়ে দিয়েছে। মানে তোমার আর কি দিতে পারি আর কি, সবই তো দিয়ে দিলাম হুজুর, আর কি বাকি আছে। এখন ওই আমাদের ট্রাম্প মালিক বলেছিলেন না যে আমাকে খুশি করতে পারলেন না মোদি, তা এত খুশি করে ইউনূস সাহেব কিন্তু ট্রাম্পের মন পাননি। এখন আগে বাড়িয়ে নিজে দিয়ে দিচ্ছেন, ইন্ডিয়া থেকে কিনে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছেন। তো এই যে ওটা উনি করছেন, তাহলে কালকে যে এই ডিলটা বাতিল করে দিয়ে এই জমিটা ইউএস এর ঘাড়ে দিয়ে দিলে সেটা কি ভারত ভালো চোখে দেখবে? আর যিনি ওখানে বসে আছেন তিনি কি বাবা মার খবর পাবেন না? তিনিও কি ভালো চোখে দেখবেন? ফলে যেটা গিয়ে দাঁড়াচ্ছে আলটিমেটলি ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের পয়েন্টটি মারল এই ইউনূস আর আসিফ নজরুল আর তার এই গ্যাং। ফলে বাংলাদেশের মানুষ এবার তাদের ছিঁড়ে কুড়ে খাবে যদি এই কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর যদি তাদের সন্তুষ্ট না হয়ে যদি নির্বাসনে পাঠিয়ে দেয়। আর যা মোটামুটি বুঝলাম, তাই ইন্ডিয়া হাত ধুয়ে পেছনে লেগে নম বিষ্ণু করে পেছনে লেগে গেছে যে এবার তোদেরকে মজা দেখিয়ে ছাড়বো। এখন নম বিষ্ণু করে যে পেছনে নাগে ভারতবর্ষ, তাহলে পরে ভারতবর্ষের সঙ্গে টিকতে পারবেন না। কূটনীতিতে ভারতবর্ষে 1000 মাইলের কাছেও আপনারা কেউ নেই, অন্তত নরেন্দ্র মোদী আর জয়শঙ্করের কাছে আপনারা কেউ নয়, আপনারা তেলাপোকা। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।